আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, দেশে এবং প্রবাসে, বিশ্বের যে কোনো প্রান্তে বাংলা ভাষাভাষী যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মাহরিবিকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য নেওয়ার জন্য। বহুল পরিচিত এবং প্রশংসিত মা টিভির কর্ণধার জনাব শাহজাহানকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কষ্ট করে দেখছেন, শুনছেন বা দেখবেন, অথবা যারা এই চ্যানেলকে শেয়ার করবেন এবং চমৎকার মতামত আপনাদের উপস্থাপন করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ হচ্ছে 7 আশ্বিন 1431 বাংলা, 18 রবিউল আউয়াল 1436 হিজরি, 22 সেপ্টেম্বর 2024 সাল। আজ হচ্ছে রবিবার। আপনারা জানেন বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে, বিগত গভর্নমেন্ট ফল করছে, আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি জাতিসংঘের প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণ দিবেন 27 সেপ্টেম্বর। এর মধ্যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তার ব্রিফিংয়ে অনেক কিছু বলেছেন। আমরা প্রত্যাশা রাখবো নতুন আঙ্গিকে, নতুনভাবে নতুন সরকার, বাংলাদেশ সরকার হিসাবে উনি জাতিসংঘে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবেন। পাশাপাশি যারা বিগত দিনে বাংলাদেশ সরকারের ভূমিকা রেখে জনগণের অর্থ লুপাট করেছে, অনৈতিক কর্মকাণ্ড করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা জনমত তৈরি করবেন, সেটা প্রত্যাশা হয়। আপনারা জানেন অনেকেই, সাম্প্রতিককালে পাহাড়ে সম্প্রতি নষ্টের একটা বিশাল চক্রান্ত চলছে। এই চক্রান্তকে প্রতিহত আমাদেরকে সবাইকে করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি জম্মু ছাত্র জনতা নামে একটা ব্যানারে ঢাকার বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিয়েছে। আমরা এটা সমর্থন করি, এটা করতে পারি, কিন্তু আমরা যেটা বলি এটা পাশাপাশি এই যে অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকানপাট ধ্বংস হয়েছে, এর সূত্রটা কোথায়, কি ঘটনা? এটা তুচ্ছ ঘটনা না, এটা নিয়ে একটা লোক মারা গেছে। এটাই প্রকৃতির পাহাড়ি সন্ত্রাসী জনগোষ্ঠী, তারা এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের ফায়ারিং হয়েছে, এতে অনেক হতাহত হয়েছে। আমি একটা প্রশ্ন রাখতে চাই, পাহাড়ি, আমরা তো এটাকে কোনো ধরনের গোষ্ঠী আমরা মনে করি না। আমরা মনে করি পাহাড়ি বাঙালি সবাই আমাদের এই দেশের নাগরিক। কেউ পাহাড়ে বসবাস করে, কেউ সমতল ভূমিতে বসবাস করে। আমাদের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিনষ্টের কারণ হচ্ছে যে পাহাড়ি সন্ত্রাসী, যারা অস্ত্র সন্ত্রাসী করে, যাদেরকে ছাদাবাজি করে, তাদেরকে প্রতিহত করতে যেয়েই এরাই উস্কে দিচ্ছে এবং বিগত সরকারের কিছু লোক যারা আছে তারা টাকা দিয়ে এই বিষয়টা উস্কে দিয়ে আজকে এই পরিণতি। আমরা অনেক সময় দেখেছি যে যারা পাহাড়ি ছাত্র জনতা সমতল ভূমিকে অবাধে বিচরণ করছে, তাদের যেখানে হচ্ছে সেখানে কেউ বাধা বিক্ষোভ করতেছে। আমরা যদি পাহাড়ে বেড়াতে যাই, রাঙামাটি হোক, খাগড়াছড়ি হোক, আমরা দেখতে হলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী স্কোয়াডে যাইতে হবে। আমরা যে সাজেক বেড়াইতে যাই, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী স্কোয়াড থাকবে, তাদের অনুমোদন লাগবে,
এখানে প্রায় দেখা যাচ্ছে এখানে পার্বত্য এলাকায় মানুষকে অপহরণ করে জিম্মি করে টাকা আদায় করা হয়। সেই পাহাড়ে এমনই অবস্থা যে সমতল ভূমি কেউ গেলে সহজে ফিরে আসতে পারে। এই যে পাহাড়ের ছাত্র জনতা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামে পরিচিত, তারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দাবি দেওয়া আদায় করার জন্য তারা ব্যানার নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। তাদের কেউ কেউ বাধা দিয়েছে, কেউ বাধা দিয়েছে। প্রকারান্তরে তারাই এই দেশে এই বিরোধের উস্কে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। সরকারকে, বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটো ঘটনা ঘটেছে। দুটা তরুণ যুবককে তারা মেরে ফেলছে। প্রশ্ন হতে বলে আবেগে, কি আবেগ? একটা কথা হইলো, একটা জীবন দিতে হলো, তাদেরকে ভাত খাওয়াচ্ছি, আবার মেরে ফেলছে। আমরা কি মেধাবী ছাত্ররা শুধু এগুলোই করার জন্য গেছে, সন্ত্রাসী করার জন্য গেছে? এদের উদাহরণ অনেক কিছু আছে, যারা অনেক ছাত্র নিহত হয়েছে, অনেক ছাত্র প্রকৃত বরণ করছে, অনেক ছাত্র চোখ ঝলসে গেছে, অনেক ছাত্র সারা জীবনের জন্য পা হারাইছে, হাত হারাইছে। এত বড় বড় উদাহরণ, তারপরে ছাত্ররা এগুলো একটা নরবিচার হিসেবে কাজ করবে। আমি প্রত্যাশা রাখি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী তিন সমন্বয়ে এদের যারা অপরাধ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি এরকম কাজ না করতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগ নিয়ে একটা আলোচনা সভা হয়েছিল। প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন। তাদের প্রধান বিচারপতির বক্তব্য আমরা শুনেছি। আইনাঙ্গনে আসলেই অনেক জটলা, হয়তো বিচার বিভাগ নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। বিচার বিভাগ যদি সোজা বাংলাদেশে যদি একটা উদাহরণ সৃষ্টি করে মাননীয় প্রধান বিচারপতি যে কোনো ক্রমে অন্যায় বরদাস্ত করবেন না, ক্রাইম হবে কেন, বিচারাঙ্গনে হবে কেন? সংবিধান অনুযায়ী যতটুকু প্রাপ্যতা সে পাক, আর বিচারকদের মতামত সুস্পষ্ট থাকতে হবে। কোনো কারণে জনগণ যে বুঝতে না পারে যে কোনো আদালত কর্তৃক মানুষ ন্যায় বিচারে বঞ্চিত হয়ে গেছে, তাইলে তো ওই দেশের বদনাম হবে, বিচার আন্দোলনের বদনাম হবে। এবং আমরা দেখছি আদালতের প্রত্যেকটা রেল সরকারের দ্বারা সবাইকে এখানে 4 পয়সা দিতে হবে। এটা অনেকে কেউ তুলে ধরে না, সাংবাদিকরা বলে না, কেউ বলে। এটা মাননীয় বিচারপতি সহ আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল সবাই আপনাদের সুদৃষ্টি কামনা করছি, যারা সাধারণ নাগরিক যাতে বিচার অঙ্গনে কোনো ধরনের হয়রানি না হয়, দয়া করে সেই সুদৃষ্টি আপনারা দেখবেন। আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের অনেকেই বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগে, বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে সরাতে হবে ক্রমান্বয়ে। যদি পুলিশকে সংস্কার করলে হবে না, সচিবালয়ে সংস্কার শুরু করতে হবে। যুগ্ম সচিব, সিনিয়র সচিব পদমর্যাদা বিভিন্ন জায়গায় তারা পদায়িত আছে। যে সিলেটে আছেন মানে কি বিআইটিএস পরিচালক আছেন, আগে ইমরান সাহেব ছিলেন পরিবেশের একচ্ছত্র ক্ষমতাধারী, উনি আবার পোস্টিং নিয়ে নিচতলায় গেছেন, সেটেলমেন্ট জোনাল অফিসার হিসাবে আছেন। এখানে উনি খবরদারি করে যাচ্ছেন। পূর্বের মতন সরকারের আওয়ামী লীগ সরকারের মদতপৃষ্ট এই পরিচালক ইমরান সাহেব, উনি সিলেটকে মানে কুচি করে যা ইচ্ছা তাই করতেছে, এখনো করে। এই প্রধানকে আমরা মেনে নিতে পারছি না। এবার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, ওনাকে দ্রুত সিলেটের বাইরে কোথাও বিস্তৃত হোক, এই সুযোগে ওনাকে করতে হবে। উনি বিগত সরকারের মদতপৃষ্ট এবং সরকারের যে সরকার দলীয় লোকদের সাথে ওনার একটা ভালো সক্ষতা ছিল, বিদায় যা ইচ্ছা তাই করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, মা টেলিভিশনের মাধ্যমে আমি বক্তব্য দিচ্ছি দেলোয়ার খান। আমরা সবাই জানি আমি বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক। আমি একজন সমাজসেবক হওয়ার চেষ্টা করতেছি। বিভিন্নভাবে আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করতেছি। বিগত সরকারের এত কঠোরতার মধ্যে আমরা কাজ করার চেষ্টা করছি এবং
কিছু কিছু পুলিশ অফিসার আমাদেরকে সহযোগিতা করেছে, একেবারে যে বাইরে তা না, পেয়েছি, ভবিষ্যতে পাবো আশা করছি। এবং আমরা প্রত্যাশা রাখি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে আমরা যেন যে নির্দ্বিধায় নির্বিঘ্নে চলতে পারি, আমাদের জন্য খাদ্যের নিরাপত্তা থাকে, আমাদের জন্য চলাফেরার নিরাপত্তা থাকে, আমাদের জন্য বস্তু নিরাপত্তা থাকে, আমাদের জন্য ব্যক্তি নিরাপত্তা থাকে। এবং পুলিশ জন্য আগের মতো নিষ্ক্রিয় না থেকে মানুষের কল্যাণের কাজ করবেন না, যে মানুষের কল্যাণের কাজ করে তো করবেন না, একটা করা যাবে না, সেটা একটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া বা দুর্নীতি করা যাবে না। এটা থেকে দয়া করে সবাই বিরত থাকবেন। এবং বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগীয় শহরে এই কিছু লোক আপনি মারি আছে, যুগ্ম সচিব পদমর্যাদায় বিভিন্ন যারা পরিচালকের দায়িত্ব তাদেরকে ট্রান্সফার করতে হবে, খুব দ্রুত তার সাথে ট্রান্সফার করে অন্যজন বদলি করে ওই জায়গায় একজন রাষ্ট্র করে এই সরকারের সন্তুষ্টি থাকলে আশা করছি কোনো ধরনের দুর্ঘটনা হবে না। সর্বশেষ গতকালকে বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস বৃষ্টি আসছিল, তাপমাত্রা কিছুটাই আমরা আজকে ভালো মনে হচ্ছে, তারপর অনেক কষ্টে। এবং সেই থেকে বিদ্যুতের সরবরাহটা আরও বাড়াতে হবে, যেন বিদ্যুৎ এই গরমের মানুষ থাকে। অসুস্থতার কারণে বিভিন্ন হসপিটালের শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা দিচ্ছে। এবং এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আবারও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। হাজার হাজার যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং প্রত্যেকের সম্মাননা হিসাবে যারা নিহত হয়েছে তাদের মাসিক হিসাবে এককালীন একটা সম্মাননা দেওয়া এবং আহতদের সেরূপ সুষ্ঠু চিকিৎসা এবং তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার বক্তব্য থেকে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যে কাউকে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে খুব সুন্দর দৃষ্টি দেখবেন। সত্যকে সত্য বলছি, সাদাকে সাদা বলছি। আমি আবার প্রত্যাশা রাখি পার্বত্য চট্টগ্রাম 3টি জেলায় আবার শান্তি ফিরে আসবে বা সম্মিলিত প্রয়াসে ওইখানে যে উস্কেদাতা বা এখানে যারা পাহাড়ি সন্ত্রাসী আছে তাদেরকে সবাই সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে জাতির ক্লান্তি লগ্নে সবসময় অবিরাম কাজ করে যাচ্ছে, তাদের জন্য সবাই দোয়া রাখতে হবে। এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সবাই সহায়তা করুন এবং বাংলাদেশ একটা সুশৃঙ্খল দেশ এবং জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু কর্তব্য বলতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। মাহাডিবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অতি ধৈর্য সহকারে যারা দেখছেন শুনছেন এবং প্রবাসে যারা প্রবাসী ভাইবেরা আছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পরিপক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ আমরা প্রত্যাশা রাখি, তার ভাষণ বিশ্বের দরবারে সবাই গ্রহণযোগ্য ভাষণ হবে এবং বাংলাদেশের এই ভাবমূর্তি কাউকে পূর্ণ হতে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।